আচ্ছা, এই যে বিশাল মহাবিশ্ব, এর নিয়মকানুনগুলো আমরা কিভাবে বুঝতে শুরু করলাম? চলেন, আজ সেই দারুণ গল্পটাই একটু শুনে আসি। ভাবা যায় এই মুহূর্তে কিন্তু আমরা সবাই একটা বিশাল পাথরের উপর বসে আছি। আর সেই পাথরটা সাঁতার কাটছে এক গভীর অন্ধকারের মধ্যে দিয়ে। চারপাশে কি আছে? আরও কিছু পাথর, গ্যাস আর এক বিশাল অন্তহীন শূন্যতা। এই বিশালতার মধ্যে নিজেকে কেমন যেন অনেক ছোট মনে হয়, তাই না? আর মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আসলে এখানে হচ্ছেটা কি? চলেন এই বিরাট প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই বিশাল প্রশ্নের প্রথম একটা যুগান্তকারী উত্তর নিয়ে এসেছিলেন স্যার আইজ্যাক নিউটন। উনি যেন আমাদের হাতে একটা রুল বুক ধরিয়ে দিয়েছিলেন, যেটা দিয়ে মহাবিশ্বের চালচলন বোঝা সম্ভব। সমীকরণটা দেখতে একদম সহজ, তাই না? F=m, কিন্তু এর ক্ষমতাটা কিন্তু অকল্পনীয়। এর মানে কি জানেন? এর মানে হলো কোনো কিছুর ওপর ঠিক কতটা ধাক্কা পড়ছে সেটা যদি জানা থাকে, তাহলে ভবিষ্যতে ওটা ঠিক কোথায় থাকবে সেটা একেবারে নিখুঁতভাবে বলে দেওয়া যাবে। ভাবা যায়, মানে মহাবিশ্বটা যেন একটা বিশাল ঘড়ি, যার প্রত্যেকটা কাঁটার নড়াচড়া আমরা আগে থেকেই হিসাব করে ফেলতে পারি। আর নিউটন কিন্তু শুধু পৃথিবীর জিনিসপত্র নিয়েই ভাবেননি। ওই যে অ্যাপেল পড়ার গল্পটা, ওটা তো আমরা সবাই জানি, তাই না? উনি বুঝতে পারলেন যে শক্তিটা অ্যাপেলটাকে মাটির দিকে টেনে নামাচ্ছে, ঠিক সেই একই শক্তি চাঁদকেও পৃথিবীর চারপাশে ঘোরাচ্ছে। মানে এটা একটা ইউনিভার্সাল নিয়ম। ব্যাপারটা একটু ভাবলেই কিন্তু অবাক হতে হয়। গ্রহগুলো আসলে সারাক্ষণই সূর্যের দিকে পড়ছে, কিন্তু ওদের সাইডের দিকের গতি এতটাই বেশি যে ওরা সবসময় সূর্যকে মিস করে যায়। আর এই যে সারা জীবন ধরে মিস করে যাওয়া, এটাই হলো ওদের কক্ষপথ বা অরবিট। কি অসাধারণ একটা আইডিয়া, তাই? তো নিউটনের এই ঘড়ির মতো মহাবিশ্বে সব কিছু তো একদম নিয়ম মেনে চলছে, কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল ঘড়িটা চলছে কিসের জোরে? এর ফিউয়েলটা কি? উত্তরটা হলো শক্তি। চলেন মহাবিশ্বের এই জ্বালানি নিয়ে এবার একটু কথা বলা যাক। দেখুন, শক্তির মূলত দুটো রূপ আছে। একটা হলো পোটেনশিয়াল এনার্জি বা জমানো শক্তি, আর আরেকটা হলো কাইনেটিক এনার্জি মানে চলার শক্তি। ধরেন হাতে একটা ফোন ধরে রাখা আছে, ওটার মধ্যে এখন শক্তি জমা হয়ে আছে। আর যেই মুহূর্তে ফোনটা হাত থেকে ছেড়ে দেওয়া হলো, ওই জমানো শক্তিটাই চলার শক্তিতে পাল্টে গেল। ব্যাস, এতটুকুই। আচ্ছা, এবার একটা বেশ অদ্ভুত নিয়মের কথা বলি। এটাকে বলে এনট্রপি। একদম সহজ করে বললে, সময়ের সাথে সাথে সবকিছু আরও বেশি এলোমেলো, আরও বিশৃঙ্খল হয়ে যায়। যেমন ধরেন নিজের ঘরটা, ওটা কি নিজে নিজে গোছানো থাকে? থাকে না তো, বরং ফেলে রাখলে আরও অগোছালো হয়। মহাবিশ্বটাও ঠিক তেমনই, সবকিছুই আসলে বিশৃঙ্খলার দিকে এগোচ্ছে। এই যেমন ধরেন একটা বরফের টুকরো, এর ভেতরের অণুগুলো কি সুন্দর করে সাজানো গোছানো, তাই না? কিন্তু যেই বরফটা গলে পানি হয়ে গেল, অমনি অণুগুলো ছোটাছুটি শুরু করে দিল। একদম এলোমেলো অবস্থা, মানে বিশৃঙ্খলা বা ডিসঅর্ডার বেড়ে গেল। এটাই হলো এনট্রপি, আর এটা প্রকৃতির এমন এক নিয়ম যা পাল্টানোর কোনো উপায় নেই। মহাকর্ষের পর প্রকৃতিতে আরও একটা অদৃশ্য কিন্তু ভীষণ শক্তিশালী ফোর্স কাজ করে। আর এটা তো আমাদের চারপাশে সবসময়ই আছে। আমাদের হাতে থাকা ফোন, ঘরের লাইট, ইন্টারনেট, সবকিছুই কিন্তু চলছে এই শক্তির জাদুতে। আর এর নাম হলো তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। ব্যাপারটাকে অনেকটা জলের পাইপের মতো করে ভাবা যায়। ধরেন, ভোল্টেজ হলো জলের প্রেসার বা চাপ, কারেন্ট হলো জলের ফ্লো বা স্রোত, আর রেজিস্ট্যান্স বা রোধ হলো পাইপটা কতটা সরু, মানে স্রোতের পথে যে বাধাটা থাকে সেটা। আর এখানেই একটা দারুণ অবাক করা ব্যাপার আছে। নিউটনের মহাকর্ষের সূত্র আর এই বিদ্যুতের সূত্র, দুটো দেখতে প্রায় একই রকম। দুটো ক্ষেত্রে দূরত্ব বাড়লে বল কমে যায়, তাও আবার একই নিয়মে। দেখে মনে হয় প্রকৃতি যেন একই আইডিয়া দুইবার দুই জায়গায় ব্যবহার করেছে। কি অদ্ভুত, তাই না? এরপর আসলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। উনি দেখালেন যে বিদ্যুৎ আর চুম্বকত্ব আসলে আলাদা কিছু না। ওরা যেন একই মুদ্রার এপিঠ ও পিঠ, একে অপরের সাথে নেচে চলেছে। আর ওদের এই নাচের ফলেই এমন একটা জিনিস তৈরি হয় যা ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না, আর সেটা হলো আলো। হ্যাঁ, আমরা যে আলো দেখি সেটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো বিজ্ঞানীরা যখন ভাবছেন যে
ফিজিক্সের গল্পটা বোধহয় প্রায় শেষ, আমরা প্রায় সবকিছুই জেনে গেছি। ঠিক তখনই মঞ্চে এলেন অ্যালবার্ট আইনস্টাইন, আর এসে পুরো খেলার নিয়মটাই একদম পাল্টে দিলেন। এখনো পর্যন্ত আমরা কি জানতাম? আমরা জানতাম যে মহাকর্ষ বা গ্র্যাভিটি হলো একটা অদৃশ্য শক্তি, একটা অদৃশ্য দড়ির মতো, যেটা দুটো জিনিসকে একে অপরের দিকে টানে। এটাই ছিল নিউটনের আইডিয়া। কিন্তু আইনস্টাইনের মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, গ্র্যাভিটি কি আসলেই এরকম একটা টান দেবার মতো কোনো ফোর্স, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সত্যি? আর যে উত্তরটা তিনি দিলেন সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য। আইনস্টাইন বললেন, মহাকর্ষ কোনো শক্তি বা ফোর্সই নয়। ব্যাপারটা এভাবে ভাবুন, একটা বড় চাদরকে টান টান করে ধরে রাখা আছে। এখন তার মাঝখানে যদি একটা ভারী বল রাখা হয়, চাদরটা বেঁকে যাবে, তাই না? এবার যদি একটা ছোট মার্বেল ওই বলটার পাশ দিয়ে গড়িয়ে দেওয়া হয়, সেটাও তো ওই বাঁকানো পথেই ঘুরতে থাকবে। আইনস্টাইন বললেন, আমাদের এই মহাবিশ্বটা, এই স্থানকাল বা স্পেস টাইম ঠিক ওই চাদরটার মতোই। আর গ্রহ নক্ষত্রগুলো আসলে কোনো টানের জন্য ঘুরছে না, ওরা ওই বাঁকানো পথেই চলছে। আর এর পরে এলো সেই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমীকরণটা, E=mc²। এর মানে কি? এর মানে হলো ভর আর শক্তি আসলে একই জিনিস, একই মুদ্রার দুটো পিঠ। যে কোনো ভরকে চাইলে বিশাল পরিমাণের শক্তিতে বদলে ফেলা সম্ভব। আর এই ছোট্ট একটা সমীকরণই কিন্তু আমাদের জন্য পারমাণবিক শক্তির দরজাটা খুলে দিয়েছিল। তো মহাবিশ্বের বড় বড় জিনিসগুলো কিভাবে চলে সেটা তো মোটামুটি বোঝা গেল, কিন্তু যখন আমরা একদম ছোট মানে অ্যাটম বা পরমাণুর জগতে ঢুকি, তখন যেন চেনা জগতের সব নিয়মকানুন ভেঙে পড়ে। চলেন এবার সেই অদ্ভুত, সেই আজব কোয়ান্টাম জগতে একটা ডুব দেওয়া যাক। এই জগতের প্রথম নিয়মটাই একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এখানে একটা ইলেকট্রন একই সময়ে এখানেও থাকতে পারে, আবার ওখানেও থাকতে পারে, মানে একই সাথে একাধিক জায়গায় থাকতে পারে। অনেকটা ভূতের মতো, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো, যেই মুহূর্তে আমরা ওকে দেখতে যাই বা মাপতে যাই, ও সাথে সাথে যে কোনো একটা জায়গায় এসে স্থির হয়ে যায়। এই অদ্ভুত আচরণের সবচেয়ে বড় প্রমাণ হল ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। যখন আমরা ওকে দেখছি না, তখন একটা ইলেকট্রন দুটো দরজা দিয়ে একই সাথে চলে যায়, ঠিক যেন একটা ঢেউয়ের মতো। কিন্তু যেই আমরা একটা ক্যামেরা বসিয়ে দেখতে যাই যে ও কোন দরজা দিয়ে যাচ্ছে, অমনি ও চালাকি করে যে কোনো একটা দরজা দিয়ে যায়, ঠিক একটা বলের মতো। মানে আমাদের দেখাই যেন ওর আচরণটাকে বদলে দিচ্ছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, যদি আমাদের পর্যবেক্ষণই বাস্তবতাকে বদলে দেয়, তাহলে যখন কেউ দেখছে না, তখন বাস্তবতা ঠিক কেমন? যখন চাঁদের দিকে কেউ তাকিয়ে নেই, তখন চাঁদটা কি আসলেই ওখানে আছে? এই প্রশ্নটা কিন্তু আর শুধু ফিজিক্সে প্রশ্ন থাকে না, এটা আমাদের অস্তিত্বের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটা হয়ে দাঁড়ায়। আর সত্যি বলতে, এর উত্তরটা এখনও আমাদের কারো জানা নেই।